আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদত্যাগে ভারত জুড়ে বিজয় মিছিল, কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির। আপাতত রাজনীতিতে যোগ দিচ্ছেন না ছাত্র নেতারা। ইরানের বড় মাত্রায় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। শর্ত না মানলে পূর্ণমাত্রার যুদ্ধের হুঁশিয়ারি। সৌদি ইয়েমেন উত্তেজনা কমানোর আহ্বান তেহরানের। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডবে আরো 7 ফিলিস্তিনি নিহত, আহত 15। পশ্চিম তীরে সাংবাদিকদের উপর দখলদার বাহিনীর হামলা, অন্তত 70 জন গ্রেফতার। ইউক্রেনের হামলায় রুশ অধিকৃত জাপোরিঝিয়ায় শিশুসহ 12 জনের প্রাণহানি। সুমি অঞ্চলে পুতিন বাহিনীর পাল্টা আঘাতে নিহত 3। যুদ্ধ বন্ধের আহ্বান কাজাখস্তানের। দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি হামলা, ভয়ঙ্কর রূপে ইরান, ভয়ে আবারও আলোচনা চান ট্রাম্প। ইরানকে কি অস্ত্র দিচ্ছে চীন রাশিয়া? সফল আন্দোলন শেষে ঘরে ফিরল ভারতীয় শিক্ষার্থীরা। সরকার পতন না হলেও এটিকে কাঁপন ধরিয়েছে মোদির গতিতে, কি বলছেন বিশ্লেষকরা? দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি বা তাদের উপর হামলার পথ বেছে নিয়েছে ইরান। সাম্রাজ্যবাদী আমেরিকার আগ্রাসন মোকাবেলাই শুধু নয়, এবার তাদের মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে কঠোর অবস্থান নিয়েছে খামেনির দেশ। কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান সহ মধ্যপ্রাচ্যে যেখানেই লুকিয়ে আছে মার্কিন সেনারা, সেখানেই আঘাত হানছে ইরান। আর ইরানের এমন ভয়ঙ্কর রূপে যুদ্ধের ময়দান ছেড়ে আবারও আলোচনার মাধ্যমে সরে যাওয়ার পথ খুঁজছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন উঠেছে, এবার কি সহজে সমঝোতার পথে হাঁটবে ইরান, নাকি গোটা মধ্যপ্রাচ্যকে পরিণত করবে আমেরিকার মৃত্যু ফাঁদে? এবার দেখা মাত্রই আমেরিকার সেনাদের গুলি বা তাদের উপর হামলা চালাচ্ছে ইরান। আর এজন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোর যেসব ভবন বা স্থাপনায় মার্কিনিরা আছে, সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের 500 মিটার দূরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। উদ্দেশ্য, পালিয়েও যেন রেহাই না পায় আমেরিকানরা। মধ্যপ্রাচ্য ছাড়া করা হবে তাদের। মুসলিম দেশগুলোতে থাকবে না আর মার্কিনীদের মোড়লগিরি। বিশ্লেষকরা বলছেন, সময়ের সাথে পাল্লা দিয়ে আরো কঠোর হচ্ছে খামেনির দেশ। ইরানের বিধ্বংসী সব ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে গেল কয়েকদিন ধরেই ওই অঞ্চলের মার্কিন ঘাঁটি থেকে পালিয়েছে আমেরিকার সেনারা। লুকিয়ে আশ্রয় নিয়েছে কুয়েত, বাহরাইন ও জর্ডানের বেসামরিক বিভিন্ন স্থাপনা, হোটেল, প্রশাসনিক অফিস ও কৌশলগত সরকারি স্থাপনায়, যেখান থেকে তারা পরিচালনা করছিল অভিযান। তবে ইরানি গোয়েন্দা নজরদারি ফাঁকি দিতে পারেনি তারা। IRGC উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বাসিন্দাদের সতর্ক করে বলেছে, যে সকল ভবনকে গোপন আশ্রয় হিসেবে ব্যবহার করে অভিযান চালাচ্ছে মার্কিন সেনারা, সেসব স্থাপনা তাদের নিশানায় রয়েছে। তেহরানের অভিযোগ, ওই অঞ্চলের নাগরিকদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে মার্কিনিরা। এবারের প্রতিশোধমূলক হামলায় শুধু মার্কিন ঘাঁটি নয়, মার্কিন সেনা উপস্থিতি আছে এমন সব কৌশলগত স্থাপনাও হামলা চালিয়েছে তেহরান। তবে মুসলিম দেশগুলোর বিশ্বাসঘাতকতার এক বিস্ফোরক তথ্য দিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে তারা জানিয়েছে, নতুন করে শুরু হওয়া এই যুদ্ধে মার্কিন বাহিনীর সাথে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে কুয়েত ও বাহরাইনও। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি তারা। ধারণা করা হচ্ছে, তাদের হামলার জবাবে কুয়েতের বিদ্যুৎ কেন্দ্র, লবণাক্ত পানি শোধনাগার ও তেল শোধনাগারে ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। তাদের এবারের হামলা আরো সুপরিকল্পিত ও ধ্বংসাত্মক বলে উল্লেখ করেছে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা। দ্বিতীয় দফায় যুদ্ধ শুরুর পর কুয়েত, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি ও বিমানবন্দরে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। ধ্বংস করা হয় যুদ্ধবিমান থেকে শুরু করে সামরিক সরঞ্জাম গুদামও। এমনকি ইরানের এসব হামলায় শতাধিক মার্কিন সেনা হতাহতের পর পুরো অনিরাপদ হয়ে পড়ে এসব মার্কিন সেনাঘাঁটি। এমন অবস্থায় দ্বিতীয় দফা যুদ্ধেও ইরানকে কাবু করতে না পেরে আরো সেনা হারিয়ে এবং অস্ত্রের মজুদ শেষ করে এখন পরাজয় শব্দ এড়াতে শেষ পর্যন্ত আবারও আলোচনার পথে এগোতে চাইছে আমেরিকা। ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করেও শেষ মুহূর্তে বরাবরের মতো মত পাল্টান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, তেহরানের সাথে আলোচনা চলছে। তার দাবি, আপাতত বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেও প্রস্তুত আছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন ও তেহরানের সাথে কথা চলছে। ইরানকে আলোচনার ব্যাপারে আমার আগের থেকে বেশি সিরিয়াস মনে হচ্ছে। আমরা চাইলে সংঘাত আরো বাড়াতে পারতাম এবং মার্কিন সেনারা বড় হামলার জন্য প্রস্তুত আছে।
তবে আমি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। ভারতে শুধু শিক্ষামন্ত্রী ইস্তফা দেননি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকারেরও পতন হয়েছে বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। কর্মসূচি স্থগিত করলেও তৃণমূল পর্যায়ে যুব আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন সিজেপি নেতারা। এদিকে আন্দোলনের সাফল্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। দেশ জুড়ে বিজয় মিছিল, মিষ্টি বিতরণ আর মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে উদযাপন করছেন আন্দোলনকারীরা। টানা ৩৭ দিনের আন্দোলনের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে উচ্ছ্বাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা। এই আন্দোলনে শিক্ষার্থীরা ছাড়াও যোগ দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আন্দোলনকারীরা জানান ১২ বছরে এই প্রথম জনগণের চাপের মুখে বিজেপি সরকারের কোনো কেন্দ্রীয় মন্ত্রী পদত্যাগ করলেন। তাদের দাবি সরকার পরিবর্তনের নয়, বরং জবাবদিহিতা নিশ্চিত করাই ছিল এই আন্দোলনের লক্ষ্য। অন্যায়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের এটি এক বড় বিজয়। আজ শুধু ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নয়, এটি নরেন্দ্র মোদীর অহংকারেরও পদত্যাগ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি সিজেপি। তবে সংগঠনটির নেতারা জানিয়েছেন আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাদের লক্ষ্য সারা দেশে তৃণমূল পর্যায়ে যুবভিত্তিক গণ আন্দোলন গড়ে তোলা, যেন যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তরুণদের দাবি উপেক্ষা করতে না পারে। এদিকে এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দ্বিতীয় দফার বৈঠকে সরকারকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছিল সিজেপি। তাদের একমাত্র দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সূত্রগুলোর দাবি, সে বৈঠকের পরই পরিস্থিতি বদলাতে শুরু করে। সরকার এনটিএ পুনর্গঠন, প্রশ্নপত্র ফাঁস বিরোধী আইন আরও কঠোর করা, শিক্ষা সচিব বদলি এবং ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিলেও আন্দোলনকারীরা অনড় ছিলেন। আন্দোলনের এই সাফল্যকে শিক্ষার্থীদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এটি ভারতের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রথম বড় পদক্ষেপ। একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শাস্তি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন তিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের জন্য একটি সতর্ক বার্তা। এটি ভারতের শিক্ষার্থীদের এবং বিরোধী দলের বার্তা যে আপনারা এতদিন যেভাবে দেশ চালিয়েছেন সেভাবে আর চলতে পারে না। ভারত আপনাদের ব্যক্তিগত জমিদারি নয়, এটি আপনাদের সম্পত্তি নয়। এই দেশ ভারতের জনগণের, ভারতের সংবিধানের। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীরা নিজেরাই আন্দোলন স্থল পরিষ্কার পরিচ্ছন্ন করেন। দিল্লি, চণ্ডীগড়, হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন শহরে মিষ্টি বিতরণ, বিজয় মিছিল, জাতীয় পতাকা হাতে উচ্ছ্বাস এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে উদযাপন করেন শিক্ষার্থীরা। কয়েক সপ্তাহের এই আন্দোলনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটগুলোর একটি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কে কিভাবে মধ্যপ্রাচ্য বা উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান? কিভাবে তারা জানে কোথায় আছে মার্কিন সেনা? আন্তর্জাতিক বিশ্বে গেল কয়েকদিন ধরেই ঘুরপাক খাচ্ছে এমন প্রশ্ন। ব্রিটিশ সংবাদ মাধ্যম দি গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, চীন প্রযুক্তি আর রাশিয়া সরাসরি অস্ত্র সহায়তা দিচ্ছে ইরানকে। এরই মধ্যে মার্কিন গোয়েন্দারাও দাবি করেছে, সবশেষ ৩৮ দিনের যুদ্ধের পরও ইরানের হাতে ৭০% ব্যালিস্টিক মিসাইল অক্ষত ছিল। আর এসব অস্ত্র কি ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় তৈরি, নাকি পেছনে আছে চীন রাশিয়া? চীনের প্রযুক্তি এবং রাশিয়ার কৌশল ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে হামলা চালাচ্ছে ইরান। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। কিন্তু শুধুই কি প্রযুক্তি আর কৌশলী পরিকল্পনা দিয়ে সহায়তা করছে চীন রাশিয়া, নাকি ইরানকে অস্ত্রও দিচ্ছে তাদের অন্যতম মিত্র দেশ দুটি? সম্প্রতি জর্ডানে ইরানের নিখুঁত হামলায় ৩ মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকটি ভবন ধ্বংসের পর এই প্রশ্ন নতুন করে জোরালো হয়েছে। ওই হামলার পর মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নড়েচড়ে বসে। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইরানের মিসাইল সক্ষমতা নিয়ে তদন্ত শুরু করে। পেন্টাগন এ পর্যন্ত কোনো কুলকিনারা না করতে পারলেও একাধিক বিশ্লেষকের বরাতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে দ্য গার্ডিয়ান। তুলে এনেছে ইরানের প্রকৃত মিসাইল সক্ষমতা এবং দেশটির সামরিক সক্ষমতার উৎস। চলমান ১৪ দিনের সংঘাতে বাহরাইন, জর্ডান, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে ইরান পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে। আমেরিকার শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তা থামাতে পারছে না। গার্ডিয়ানের বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের কাছে এমন মিসাইল রয়েছে যা শব্দের গতির চেয়ে কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানতে পারে, যা শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করতে পারে না। পারলেও সেটি ভেদ করার সক্ষমতা রাখে তেহরানের ব্যালিস্টিক মিসাইল। কিন্তু কিভাবে তা সম্ভব? তেহরান ওয়াশিংটন ৩৮ দিনের যুদ্ধের পর ইরানের সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছিল যুক্তরাষ্ট্র। তবে মার্কিন গোয়েন্দাদের দাবি, ওই যুদ্ধের পরও ইরানের কাছে ৭০% ব্যালিস্টিক মিসাইল অক্ষত আছে। আর ওই মিসাইল ব্যবহারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা, কৌশলগত চালনা এবং সমন্বিত আক্রমণ পরিকল্পনায় চীন ও রাশিয়ার কাছে সহযোগিতা পায় ইরান।
এটা কি যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশের ঘাঁটিগুলোতে হামলার জন্য যথেষ্ট? এখানেই আসে বড় প্রশ্ন। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন চীন ও রাশিয়ার কাছ থেকে অস্ত্র সহায়তা পাচ্ছে ইরান, যদিও এর পেছনে কোনো প্রমাণ দেখাতে পারেননি তারা। এ নিয়ে তদন্ত বহাল রয়েছে। sustain our military readiness to meet this. ইরানকে সাহায্য করছে চীন রাশিয়া। এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেতো এমন দাবি করেছিলেন। তবে প্রতিরক্ষা মন্ত্রীর ওই দাবির বিরোধিতা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন তারা। এরপরও চীন এবং রাশিয়া অস্ত্র সরবরাহ করলে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সব শর্ত পূরণ না হলে ইরানের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী গেল শুক্রবার তেহরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর পরিকল্পনার শেষ মুহূর্তে স্থগিত করেছে ট্রাম্প। তবে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ইরান। দিন দিন আরও জটিল হচ্ছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ। একের পর এক যুদ্ধ বন্ধের চুক্তি হলেও থামছে না এই সংঘাত। ফরাসি সংবাদ মাধ্যম এলসিআইকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র যা চায় তার শতভাগ অর্জিত না হলে ইরানের বিরুদ্ধে আবারও পূর্ণমাত্রা যুদ্ধ শুরুর বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তবে মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে ওমানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির কারণে গেল শুক্রবার ইরানে নতুন হামলা চালানোর পরিকল্পনা শেষ মুহূর্তে স্থগিত করেন ট্রাম্প। যদিও প্রয়োজনে খুব অল্প সময়ের নোটিসেই আবারও হামলা শুরু করা সম্ভব বলে প্রস্তুত রয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে গেল 15 দিনের পাল্টা হামলায় মার্কিন যুদ্ধবিমান, ড্রোন, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও বিভিন্ন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। একই সময় নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সুরক্ষিত পারমাণবিক স্থাপনা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দে বিশেষ সামরিক অভিযান চালানোর বিকল্প বিবেচনা করছে ওয়াশিংটন। এরই মধ্যে ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ দাবি করেছে ব্রিটেনে অবস্থানরত অপারেটিভদের প্রয়োজনে সক্রিয় করে ব্রিটিশ স্বার্থে হামলা চালাতে পারে ইরান। অন্যদিকে ইরানের এক আইন প্রণেতার অভিযোগ হরমুজ প্রণালী ও পারমাণবিক স্থাপনা নিয়ে উত্তেজনা তৈরি করে যুক্তরাষ্ট্র হয়তো ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন হত্যাকাণ্ডের পরিকল্পনা করছে। যদিও তার মন্তব্য শেষ পর্যন্ত আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান হবে। অন্যদিকে ইয়েমেনকে ঘিরে কূটনৈতিক ও সামরিক তৎপরতা বেড়েছে। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে উত্তেজনা নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে ইরান। ওমানে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন হাউথি মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম। আমেরিকা ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে বড় ধরনের বদল আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এমন এক সময় এই চুক্তি হচ্ছে যখন ইরান, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, মিশর সহ একাধিক দেশে বিভিন্ন মাত্রায় পারমাণবিক কর্মসূচি চলমান। ফলে এই চুক্তির পর এই অঞ্চলে নতুন করে পারমাণবিক অস্ত্র লাভের প্রতিযোগিতা শুরু হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত 30 বছর মেয়াদী বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। চুক্তিটি কার্যকর হওয়ার আগে নির্ধারিত কিছু প্রশাসনিক ধাপ সম্পন্ন করতে হবে। এরপর 90 দিনের সময়সীমা অতিক্রম করলে এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে। তবে বিশ্লেষকদের আশঙ্কা এমন একটি অঞ্চলে যেখানে বহু দেশ ইতোমধ্যেই বিভিন্ন পর্যায়ের পারমাণবিক সক্ষমতা গড়ে তুলেছে, সেখানে নতুন এই উদ্যোগ ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে সবচেয়ে আলোচিত পারমাণবিক কর্মসূচি ইরানের। দেশটি দীর্ঘদিন ধরে দাবি করে আসছে তাদের কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার মতো বেসামরিক কাজে সীমাবদ্ধ। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং কয়েকটি পশ্চিমা দেশের অভিযোগ এই কর্মসূচির আড়ালে তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের চেষ্টা করছে। 1957 সালে যুক্তরাষ্ট্রের অ্যাটমস ফর পিস উদ্যোগের আওতায় ইরানের পারমাণবিক কর্মসূচির সূচনা হলেও পরবর্তী সময়ে পাকিস্তানের সহায়তায় নাতানজ, ফোর্দো ও ইস্পাহানের মতো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা গড়ে তোলে ইরান। মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ পারমাণবিক শক্তি হিসেবে বিবেচিত ইসরায়েল। দেশটি কখনোই আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার কথা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি। তবে বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ও গোয়েন্দা মূল্যায়ন বলে ইসরায়েলের কাছে উল্লেখযোগ্য সংখ্যক পারমাণবিক ওয়ারহেড রয়েছে। দক্ষিণাঞ্চলের ডিমোনায় অবস্থিত শিমন পেরেজ নেগেভ নিউক্লিয়ার রিসার্চ সেন্টারকে দেশটির পারমাণবিক সক্ষমতার মূল কেন্দ্র হিসেবে দেখা হয়। ইসরায়েল পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি স্বাক্ষর না করায় আন্তর্জাতিক পরমাণু চুক্তি সংস্থার পূর্ণাঙ্গ তদারকির আওতায় নেই।
সংযুক্ত আরব আমিরাত পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে ভিন্ন একটি পথ অনুসরণ করেছে। 2009 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশেষ চুক্তির মাধ্যমে দেশটি অঙ্গীকার করে তারা নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যবহৃত জ্বালানি পুনঃ প্রক্রিয়াজাত করবে না। পারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বর্তমানে তাদের বেসামরিক পারমাণবিক কর্মসূচির কেন্দ্রবিন্দু এবং এটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কঠোর তদারকির আওতায় পরিচালিত হচ্ছে। তুরস্ক ও মিশরও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে পারমাণবিক অবকাঠামো গড়ে তুলেছে। রাশিয়ার সহযোগিতায় নির্মিত তুরস্কের আক্কু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশটির প্রথম বড় প্রকল্প। গাজা জুড়ে অব্যাহত আছে ইসরায়েলি তাণ্ডব। দেইর আল বালা, নুসেইরাত, জাবালিয়া, শেখ রাদওয়ান ও খান ইউনুসেফ আলাদা হামলায় অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরের তাল গ্রামে সংঘর্ষের পর ব্যাপক ধরপাকড়, কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। এদিকে ক্রমবর্ধমান মানবিক সংকটের মধ্যে গাজায় খাদ্য সহায়তা কমানোর সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ পশ্চিমের তাল গ্রামে শুক্রবার সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এই ঘটনার পর স্থানীয় সময় শনিবারও ব্যাপক অভিযান চালায় ইসরায়েলি সেনাবাহিনী। গ্রাম জুড়ে তল্লাশি চালিয়ে 70 জনের বেশি ফিলিস্তিনিকে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ঘটনাস্থলে থাকা ফিলিস্তিনি ও গণমাধ্যম কর্মীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস আক্রান্ত বহু সাংবাদিক ও স্থানীয় বাসিন্দাকে চিকিৎসা দেন প্যারামেডিকরা। প্রথমে তারা জরুরি বিভাগের চিকিৎসা কর্মী ও রোগীদের আটক করে এবং অপমান করে তাদের হাত বেঁধে মাটিতে ফেলে রাখা হয়। এরপর তারা হাসপাতালের বিভিন্ন বিভাগে ঢুকে তল্লাশি চালায়, অস্ত্র তাক করে ও চিৎকার করে রোগী এবং তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। গুরুতর আহত একজন রোগীকেও তারা আটক করেছে। ফিলিস্তিনিদের অভিযোগ, বসতি স্থাপনকারীদের নিরাপত্তা দিতেই সেনারা গ্রামে প্রবেশ করে। আগের দিনের হামলায় অন্তত 8টি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। নতুন হামলার আশঙ্কায় গ্রামবাসীরা অগ্নি নির্বাপক যন্ত্র ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করেছেন। এদিকে গাজায় শনিবারও অব্যাহত ছিল ইসরায়েলি হামলা। দেইর আল বালা, নুসেইরাত, জাবালিয়া, শেখ রাদওয়ান ও খান ইউনিসে আলাদা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আল আকসা শহীদ হাসপাতালের কাছে ড্রোন হামলায় কয়েকজন আহত হয়েছেন। শেখ রাদওয়ান এলাকায় হামলায় গাজার উত্তরাঞ্চলের পুলিশ প্রধান আবদেল নাসের আল মাকাদমা নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে ইসরায়েলের দাবি, হামাসের সামরিক শাখার একজন সদস্যকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। যুদ্ধের মধ্যে আরো গভীর হচ্ছে গাজার মানবিক সংকট। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, নতুন অর্থায়ন না মিললে অক্টোবর থেকে গাজায় খাদ্য সহায়তা আরো কমাতে হবে। বছরের শেষ নাগাদ গাজা 2/3 বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারেন বলে আশঙ্কা করছে সংস্থাটি। পরিস্থিতি মোকাবিলায় বছরের শেষ পর্যন্ত গাজা ও অধিকৃত পশ্চিম তীরে কার্যক্রম চালিয়ে যেতে $420 মিলিয়ন বেশি অর্থ প্রয়োজন বলে জানিয়েছে WFP। যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংসস্তূপের ক্ষতের মধ্যে স্পষ্ট হয়ে উঠেছে ইরানের অর্থনীতি। মূল্যস্ফীতি প্রায় দ্বিগুণের পাশাপাশি রিয়ালের মানও কমেছে উল্লেখযোগ্যভাবে। তবে এসবের মধ্যেও দমেনি ইসলামী প্রজাতন্ত্র। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জবাবে অঙ্গীকার সম্বলিত বার্তা বিলবোর্ডে তুলে ধরেছে তেহরান। এমনকি কঠোর জবাবের দাবিতে এখনও অনড় দেশটির অনেক বাসিন্দা। কফিনে শুয়ে থাকা ডোনাল্ড ট্রাম্পের এই প্রতীকী বিলবোর্ডটি ইরানের তেহরানের। প্রতিশোধের বার্তায় ছেয়ে গেছে রাজধানী শহরটি। বিভিন্ন সড়কে টাঙানো বিলবোর্ডে কোথাও লেখা প্রতিশোধ অবশ্যম্ভাবী, কোথাও আবার ট্রাম্পকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দেয়া হয়েছে সতর্কবার্তা। যুক্তরাষ্ট্রের টানা বিমান হামলার পর এসব বিলবোর্ডের মাধ্যমে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর অবস্থান ও জবাবের অঙ্গীকার তুলে ধরছে তেহরান। রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি যুদ্ধের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে ইরানের অর্থনীতিতেও। কয়েক বছরের তুলনায় দেশটিতে মূল্যস্ফীতি প্রায় দ্বিগুণ হয়েছে, কমেছে মানুষের আয় এবং রিয়ালের মানও উল্লেখযোগ্যভাবে নেমে গেছে। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। কেউই যুদ্ধ চায় না, যুদ্ধ কখনোই ভালো কিছু নয়, কিন্তু এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেয়া হয়েছে। সত্যি এটি আমাদের ওপরেই চাপিয়ে দেয়া হয়েছে। আমার নিজের পরিবার আছে, ছোট সন্তান আর নাতি নাতনি আছে, তারা এই দেশেই বাঁচতে চায়। এমন পরিস্থিতিতে তারা কি করবে? তবে অর্থনৈতিক সংকট সত্ত্বেও অনেক ইরানির মতে ভবিষ্যতে হামলা ঠেকাতে এবং প্রতিপক্ষকে শক্ত বার্তা দিতে কঠোর জবাব দেয়া জরুরি। সেজন্য প্রয়োজনে আরো অর্থনৈতিক কষ্ট সহ্য করতেও প্রস্তুত থাকার কথা জানিয়েছেন তারা। আমরা প্রচন্ড অর্থনৈতিক চাপের মধ্যে আছি, সবাই কঠিন দুর্ভোগের মুখোমুখি। তবুও দেশের স্বার্থে এই কষ্ট সহ্য করতে আমরা প্রস্তুত।
প্রয়োজনে হরমুজ প্রণালী বন্ধ হোক, বাবাল মান্দাবও বন্ধ হোক, প্রতিরোধ জোট যা করছে তা চলতে থাকুক। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত এর ফল ইরানি জাতির পক্ষেই যাবে। ইরান এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে আমাদের স্বার্থকে গুরুত্ব না দিলে আমরা আর কিছুই মেনে নেব না। আমার মনে হয় না এখন আর আলোচনায় বসা, সমঝোতা করা বা কোনো আপোষের প্রয়োজন আছে। গত মাসে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর আবারও মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। পাল্টাপাল্টি হামলার পাশাপাশি হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়েও উত্তেজনা আরও বেড়েছে। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে পূর্ণমাত্রা সংঘাতের আশঙ্কা বাড়ছে, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ সহ বিশ্ববাজারেও।